হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024 সিক্স সেমিস্টার বেঙ্গলি ডিএসসি 1D এর প্রশ্ন ও উত্তর, যা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের দেখতেই হবে। এর আগে আমি ইউনিট 1 দীনবন্ধু মিত্রের শতবার একাদশীর সমস্ত প্রশ্ন সঙ্গে উত্তর দিয়ে দিয়েছি। আর ইউনিট 2 এর যতীন্দ্রনাথ ঠাকুরের ইউনিট 1-এরই এমন কর্ম আর করব না কিছু প্রশ্ন দিয়েছি। আজকে এমন কর্ম আর করব না শেষ প্রশ্ন আমি দিচ্ছি, নিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও। তো এমন কর্ম আর করব না প্রশ্ন: সমকালীন সমাজ জীবনে প্রতিচ্ছবি কিভাবে এমন কর্ম আর করব না প্রহসনে ধরা পড়েছে তা আলোচনা করো। সাহিত্যে যে সমাজ জীবনের দর্পণ স্বরূপ, একথা আজ আর কারোর অজানা নয়। প্রহসনের মধ্যে বোধ করি সেই সমাজ জীবনের ছাপ স্পষ্ট মাত্রায় বর্তমান। বাংলা প্রহসন লেখার ঠিক আগে থেকেই লেখা হয়েছিল নকশাগুলি, যেখানে সামাজিক সমস্যার প্রকাশ দেখা যায়। রামনারায়ণ তর্করত্নের, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্রের প্রহসনে সামাজিক সমস্যা উঠে এসেছিল। 19 শতকের অনেকে সমাজচিত্র শব্দটি বেশি ব্যবহার করতেন। বাংলা প্রহসনে সমাজচিত্রের প্রত্যক্ষ ও জীবন্ত উপস্থাপনা বাস্তবতার দিশারি। প্রহসনকারগণ মনে করতেন এই মাধ্যমের দ্বারা সামাজিক নীতিহীনতা, ক্রূরতা, শঠতা, চারিত্রিক অবনতির মতো বিষয়গুলি দর্শক সমাজে তুলে ধরে সমাজ শোধরানো সম্ভব হবে। কৌতুককে পরিবেশনের পাশাপাশি প্রহসনগুলি হয়ে ওঠে সমাজ সংশোধনের হাতিয়ার। সামাজিক নাটকের পাশাপাশি প্রহসনে উঠে আসে সামাজিক উৎকট ব্যাধির স্বরূপ উন্মোচন। রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখ প্রথম শ্রেণীর নাট্যকার ছাড়াও সেকালের অসংখ্য নাট্যকারের হাতে প্রহসন হয়েছিল সমাজ ও ব্যক্তি চরিত্রের শোধন মাত্র। রামগতি ন্যায়রত্নের বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে সেকালে প্রহসনের উদ্দেশ্যের কথা পায়। এভাবে সমাজে প্রচলিত কোনো দোষের সবিস্তর বর্ণন, সেই দোষ জন্য অনিষ্ট সংগঠন ও তৎপরের তদসংক্রান্ত ব্যক্তির অনুতাপ ও চরিত্রশোধন প্রভৃতি পরিহাস ছলে বর্ণনা করিয়া সেই দোষের প্রতি সমাজের ঘৃণা উৎপাদন করাই বোধ হয় প্রহসনের মুখ্য উদ্দেশ্য। ইংরেজি 1877 খ্রিস্টাব্দে এমন কর্ম আর করব না নামে প্রকাশিত যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রহসনটি সমকালীন সমাজের এক বিশেষ ঘটনাকে তুলে ধরেছে। এই প্রহসনের কেন্দ্রীয় চরিত্র অলীক প্রকাশ সেকালের বাবু কালচারের প্রতিনিধিত্ব করেছে। সামাজিক ঘটনা প্রবাহ থেকে উপাদান সংগ্রহ করে যতীন্দ্রনাথের পথ চলা। যদিও ফরাসি নাট্যকার মলিয়ার লা বুর্জোয়া জ্যোতির্ময় নাটকের প্রভাব এ প্রহসনে বর্তমান, তথাপি বলা যায় অলীক প্রকাশ সরাসরি জুরদার এর ফটোকপি নন, বরং তিনি সেকালের কলকাতার বাবু কালচারের মানুষ অনেকখানি। মধুসূদনের প্রহসন একেই বলে সভ্যতার। যেমন নব্যবাবুর উদ্ভট আচার-আচরণ, জঘন্য মনোবৃত্তি চিহ্নিত হয়েছিল, তেমনি এই নাটকেও মিথ্যা কথার জাল বিস্তারকারী অলীক প্রকাশ এবং জগদীশবাবুর মোসাহেব গদাধর চরিত্রের ছলনা, শঠতার চিহ্ন খুঁজে পাওয়া যায়। বিধবা প্রসন্নকে বিবাহ করার আসল উদ্দেশ্য ছিল জগদীশবাবুর কাছ থেকে 5,000 টাকা উপহার পাওয়া। সে কথা সে সদুক্তির এবং প্রকাশ্যে বলেও ফেলেছে। আপনি আমাকে বলেছিলেন যে যদি আমি বিধবা বিয়ে করতে পারি তাহলে আমাকে 5,000 টাকা দেবেন। তাই সেই জন্য লোভে এই বাড়ির চাকরানীকে বিধবা বিয়েতে রাজি করিয়াছিলাম। এখানেই শেষ নয়। গদাধর
ঘৃণ্য মানসিকতা ছিল তার প্রমাণ মিলবে পরবর্তী উক্তিতে। প্রসন্নের কাছ থেকে হেমাঙ্গিনীর বিয়েতে 1000 টাকা পাওয়া যাবে শুনে গদাধরের সদুক্তি, মাগিকে যদি রাজি করতে পারি তাহলে ওর 1000 টাকাও গেঁড়া দেয়া যাবে, আবার আমাদের বাবুর কাছ থেকে 5000 টাকা হাতানো যাবে। বড় মজাই হয়েছে, এখন মাগিকে রাজি করতে পারলে হয়। স্পষ্টতই বোঝা যায় গদাধরের মানসিকতা সেকালের সমাজে তো বটেই, একালের সমাজের এমন ঘৃণ্য মানসিকতার লোকেরও দেখা মেলে। অলীক প্রকাশ স্বভাববশত মিথ্যা কথার ফুলঝুরি ছোটালেও এ কাজ সে সজ্ঞানে করেছে। নিজেকে জাহির করে অন্যকে ঠকানোর মতো কাজ কখনোই প্রশংসনীয় হয় না। সত্যসিন্ধু বাবুকে প্রায় সে রাজি করিয়ে ফেলেছিল তার সাথে হেমাঙ্গিনীর বিবাহ দেওয়ার জন্য। ভেবেছিল এই বিবাহের পর হেমাঙ্গিনীকে ডিভোর্স দিয়ে সম্পত্তির অধিকারী হবে। এক্ষেত্রে তার মানসিকতাও গদাধরের সমতুল্য। সত্যসিন্ধুর টাকা হাতিয়ে ডাইভোর্স করতে হবে, যতদিন বিয়ে না হয় ততদিন মন জুগিয়ে চলা যাক। এই উক্তি থেকে দর্শকরা তাকে ধিক্কার জানালেও মনে রাখতে ব্যঙ্গ, বিদ্রূপ ও হাসির খোরাক জোগানো এই ধরনের ব্যক্তি সেকালের সমাজের ফসল ছিলেন। শিবনাথ শাস্ত্রীর লেখায় কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশাতেও আমরা এ জাতীয় চরিত্রে দেখা পাই। বিধবা প্রসন্নকে গদাধরের বিবাহ প্রসঙ্গে সেকালের সমাজের বিধবা বিবাহ নিয়ে ছুঁতমার্গ যে ক্রমশ বিলীন হচ্ছে তা বোঝা যায়। জগদীশবাবুর মতো ব্যক্তিরা বিধবা বিবাহে উৎসাহ দিয়ে পরোক্ষ সমাজের মঙ্গল সাধনই করেছিলেন। সেকালের শিক্ষা ব্যবস্থায় ছবিও ধরা পড়েছে প্রহসনে। পুরুষের পাশাপাশি নারীরাও যে নাটক, নোভেল পড়ে সাহিত্য সংস্কৃতির গুণগ্রাহী হয়ে উঠেছিল তা প্রমাণ মেলে হেমাঙ্গিনীকে দেখে। হেমাঙ্গিনী সংলাপে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের প্রসঙ্গ এসেছে, তবে হেমাঙ্গিনী এত বেশি নভেলি নায়িকা হয়ে উঠেছিলেন যে সত্যসিন্ধুবাবু শেষে আফসোস করে বলতে বাধ্য হয়েছিলেন, মশাই লেখাপড়া শেখানোর দোষ দেবেন না, ভালো করে লেখাপড়া শেখালে কখনোই তার মন্দ ফল হয় না। আর শুধু লেখাপড়া শেখালেই যে সুশিক্ষা হয় তাও নয়, পিতামাতার উপদেশ দৃষ্টান্তের উপর অনেক নির্ভর করে। তৎকালীন সমাজে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত করে তোলা এবং অভিভাবকদের সামাজিক দায়িত্ব কর্তব্য পালনের ত্রুটি না থাকার কথা উঠে আসে এখান থেকে। উপসংহারে বলা যেতে পারে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা এমন কর্ম আর করব না প্রহসনটি সেকালের সমাজ চরিত্রের এক নির্ভরযোগ্য দলিল। সাহিত্য গুণের পাশাপাশি সামাজিক গুণেও এটি গুণী। তো আমাদের এমন কর্ম আর করব না এখানেই শেষ হলো। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইউনিট 2 সিরাজউদ্দৌলার গিরিশচন্দ্র ঘোষের লেখা। কোশ্চেন, গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটক সঙ্গীতে ব্যবহার নাট্যকাহিনীর সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ হয়েছে তা আলোচনা করো। গম্ভীর সুরের নাটকে গানের ব্যবহার ইউরোপের নাট্য সাহিত্যে বিশেষ দেখা যায় না। গান নাটকের বস্তুমুখী ঘটনা প্রবাহকে শিথিল করে ফেলবে, এই ধারণায় পশ্চিমের নাট্যকারেরা পোষণ করতেন। বাংলাদেশের নাটকে পশ্চিমের প্রভাব যত গভীরভাবেই পড়ুক না কেন, জাতীয় বৈশিষ্ট্যগুলি একেবারেই লুপ্ত হয়ে যায়নি। গান সর্বস্ব পুরনো যাত্রার ঢং বাংলা নাটকে কিছু কিছু প্রভাব রেখে গেছে। রাজকৃষ্ণ রায়, মনমোহন বসুর সময় থেকে নাটকে গানের সংখ্যা বেড়ে যায়। গিরিশচন্দ্রের নাটকেও গানের ব্যবহার সুপ্রচুর। গানের ব্যবহারের দিক থেকে গিরিশচন্দ্রের নাটকগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত, নৃত্যগীতবহুল লঘু সুরের অপরধর্মী নাটক, যেমন পারস্য প্রাঙ্গণ, ফণীর মণি প্রভৃতি। দ্বিতীয়, পুরাণভিত্তিক ও ভক্তিমূলক নাটক। এগুলির মধ্যে নাট্যকার ভক্তিরসকে ফুটিয়ে তোলবার জন্য গানের ব্যবহার করেছেন। জনা, বুদ্ধচরিত প্রভৃতি নাটকের নিদর্শন। সিরাজউদ্দৌলা নাটকে যে গানগুলি আছে, পারস্য প্রাঙ্গণ, ফণীর মণি প্রভৃতি। দ্বিতীয়, পুরাণ ভিত্তিক ও ভক্তিমূলক নাটক। এগুলির মধ্যে নাট্যকার ভক্তিরসকে ফুটিয়ে তোলবার জন্য গানে ব্যবহার করেছেন। জনা, বুদ্ধচরিত প্রভৃতি নাটকে এর নিদর্শন।
প্রভৃতি নাটকের নিদর্শন। সিরাজউদ্দৌলা নাটকে যে গানগুলি আছে স্থান কাল পাত্র অনুযায়ী তাদের উপযোগিতা বিচার্য নাটকীয়তা এর ফলে পুষ্ট হয়েছে না ব্যাহত হয়েছে তা বিশেষভাবে লক্ষ্য করে দেখতে হবে। গোটা নাটকে গানের সংখ্যা 10টি। নাটকটি বড়, কিন্তু একটি নাটকে 10টি গান যোগ করা নিশ্চিতভাবে আধুনিক রুচির কাছে বাড়াবাড়ি ঠেকবে। নর্তকীদের গান 2টি, বন্দীদের বন্দনা গান 1টি, নাগরিকদের 3টি, লুৎফার 3টি, উন্মদ জহরার 1টি গান নাটকে সংযোজিত হয়েছে। এখানটা আমি একটু ভুল লিখে রেখেছি, পাত্রা লিখে ফেলেছি, পাত্র হবে, সরি, আকারটা কেটে দিও। প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে নর্তকীদের গান শওকত জঙ্গের রাজদরবারে। শওকত জঙ্গের মদ্যাসক্তি এবং রাজসভাকে বাইজি ভবন করে তুলবার অপদার্থতা নাট্যকার দেখাতে চেয়েছেন। এমন ক্ষেত্রে নর্তকীদের গান সংযোজন একরূপ অপরিহার্য হয়ে পড়েছিল, কিন্তু এই দৃশ্যটি নাটকের কাহিনী বিবর্তনে অবশ্য প্রয়োজনীয় ছিল না। নৃত্যগীতে এরূপ অবান্তর দৃশ্যকে পুষ্ট করে তোলা নাটকের আবেদনকে শিথিল করে ফেলেছে। সভাগৃহে সিরাজের প্রথমবার প্রবেশের পূর্বে বন্দীদের দ্বারা একটি বন্দনা গীত গাওয়ানো হয়েছে। ঘটনার গতি যেখানে দ্রুত এবং শ্বাসরুদ্ধকর, সেখানে এরূপ গান নাট্যরসের পক্ষে হানিকর সন্দেহ নেই। অবশ্য শিশুকন্যার কণ্ঠে এই গানটি একটি মধুর পারিবারিক পরিস্থিতির ভাব জাগিয়ে তুলেছে। গানের কথাগুলির মধ্যে একটি সরল ভক্তির সুর আছে। এই নাটকে নাগরিকদের 3টি গান আছে। প্রথম অঙ্কের সপ্তম এবং একাদশ দৃশ্যে এবং পঞ্চম অঙ্কের পঞ্চম দৃশ্যে নাগরিকরা নাট্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো চরিত্র নয়। প্রথম অঙ্কের সপ্তম দৃশ্যে অবতারণার একমাত্র কারণ এই নাগরিকদের গান গাইবার সুযোগ দান। গানের ভাববিন্যাস কতটা সেকালের প্রচলিত কবিগানের ঢঙে লেখা। গানটি কোনোরূপ নাট্যর প্রয়োজন নেই। পূর্ব এবং পরবর্তী দৃশ্যে দুটি স্পষ্টভাবে ঘটনার গতি বুঝিয়ে দিয়েছে। তাছাড়া নাগরিকগণ কলিকাতার পথে গান গাইয়া মন্তব্যসহ ঘটনার ওপর ধারাবিবরণী দিচ্ছে। এটা সর্ববিধ বিশ্বাসযোগ্যতার বাইরে। প্রথম অঙ্কের একাদশ দৃশ্যে মুর্শিদাবাদের সুসজ্জিত তোরণের সামনে নাগরিকদের আবার গান। এই দৃশ্যে মোহনলাল দানশা ঘটিত অন্যান্য প্রসঙ্গ পরে এসেছে, কিন্তু তার সঙ্গে দৃশ্যারম্ভের গানটির কোনো সংযোগ নেই। গান শেষ করে নাগরিকরা বিদায় নেবার পরে অপর পাত্রপাত্রীর প্রবেশ। এই গানটিও রাজনৈতিক ঘটনার ওপরে লঘু সুরে মন্তব্য প্রকাশ। দ্বিতীয় ক্ষেত্রে নাট্যকার নবাবের কলিকাতা জয় করে প্রত্যাবর্তনের ফলে মুর্শিদাবাদে নাগরিকদের মধ্যে যে আনন্দের সুর জেগে উঠেছিল তার কিছুটা প্রতিফলন ঘটতে চেয়েছিলেন বলে মনে হতে পারে, কিন্তু গানের ভাব ও ভাষা অত্যন্ত লঘু ও চটুল। নাগরিকদের গানগুলি সংযোগের প্রত্যক্ষ কারণ যে দর্শক মনোরঞ্জন, তাতে সন্দেহ নেই, কিন্তু এই ধরনটি গিরিশচন্দ্র যাত্রার ঐতিহ্য থেকে লাভ করেছিলেন। যাত্রার বিবেক, নিয়তি বা জুরির দলের অনেকগুলি গান থাকাই ছিল রীতি। লুৎফার 3টি গান এই নাটকে স্থান পেয়েছে। নায়ক সিরাজের পত্নী লুৎফা কিন্তু চরিত্র হিসাবে অনেকটা ম্লান। দ্বিতীয় অঙ্কের তৃতীয় গর্ভাঙ্কে সিরাজের জন্য অপেক্ষামানা লুৎফার গান উপবনে এসো নিশা সেজো এসো মনের মতো এই ভাবেরই প্রকাশ। চতুর্থ অঙ্কে চতুর্থ গর্ভাঙ্কে
লুৎফার গান কোনো প্রাণে উঠে হাহাকার, পত্নীর ব্যগ্রচিত্রের প্রকাশ। পরিবেশ রচনার দিক থেকেও গানটি ব্যর্থ হয়নি। রক্তাক্ত নিষ্ঠুর নাটকের শেষে গিরিশচন্দ্র একটি প্রশান্তকরণ পরিমণ্ডল রচনা করেছেন। সিরাজ মহিষীর সমাপ্তি সঙ্গীতের দ্বারা একে অনৌচিত্য দোষ বলা অসঙ্গত। এই গান শুনে দর্শকেরা নীরবে অশ্রু বিসর্জন করতেন, নাট্যকারেরও কামনা তাই ছিল। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, তা হলো গিরিশচন্দ্র ঘোষের সিরাজউদ্দৌলা নাটকে চিত্রিত ঘসেটি বেগম চরিত্রটি মূল্যায়ন করো। ঘসেটি সিরাজের মাতৃসমা এবং এই নাটকের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক চরিত্র। ঘসেটি ঈর্ষাপরায়ণ ও ক্রূর চরিত্রের নারী। যে ঘসেটি হুসেন কুলির জীবনকে নষ্ট করেছে, সিরাজের পতনের মূলেও সেই ঘসেটি। যদিও হুসেন কুলির কাহিনী এই নাটকের প্রত্যক্ষ কাহিনী নয়, পরোক্ষ কাহিনী, এবং হুসেন কুলির কাহিনী এই নাটকের পূর্ববর্তী ঘটনা, তথাপি নাট্যকার সুকৌশলে ওই পূর্ববর্তী কাহিনীটিকে আলোচ্য নাটকের কাহিনীর সঙ্গে গ্রথিত করেছেন। ঘসেটি হুসেন কুলির অন্যতম প্রণয়নী ছিলেন, কিন্তু হুসেন কুলি ঘসেটিকে ত্যাগ করে ঘসেটির বোন আমিনা বেগমের প্রতি আসক্ত হয়। আমিনা বেগমও হুসেন কুলির নিবেদিত প্রেমপাত্রকে সানন্দেই গ্রহণ করেছিল। ঘসেটি এই সংবাদ জানতে পেরে হুসেন কুলিকে যাতে বধ করা হয় তার সম্মতি দান করেছে। নাটকে শুধু ঘসেটিরই কথা উল্লেখ আছে। এই উল্লেখের মধ্য দিয়ে ঘসেটির চরিত্রটি দর্পণের মতো স্পষ্ট হয়ে উঠেছে। সে বিধবা, মৃত পতির প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই, একমাত্র তার প্রদত্ত হীরা জহরাত লালকুঠির বিলাস জীবনীর প্রতি তার আসক্তি। বিলাস জীবনের মধ্যে একটি বড় রকমের ছেদ ঘটালো হুসেন কুলি তাকে পরিত্যাগ করে। হুসেনের প্রণয়নী তখন দেখা দিল কাল ভুজঙ্গী রূপে। একদিকে বিলাস জীবনে ব্যর্থ, অন্যদিকে সিরাজের গদিপ্রাপ্তিকে সিংহাসন পাওয়ার আশা চিরকালের মতো দূর হয়ে গেলে ঘসেটি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। ট্র্যাজিক নাটকের খল বা ভিলেন চরিত্র রূপে ঘসেটির চরিত্র ব্যর্থ চরিত্র নয়। দুর্লভ ছিল ঘসেটির দক্ষিণ হস্ত। ঘসেটি রায়দুর্লভের সাহায্যে সিরাজ বিরোধী দল সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। নাটকটিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে সিরাজ চরিত্রে এমন কোনো দোষ ছিল না যার জন্য তার অমাত্যরা ন্যায়সঙ্গত কারণে বিরুদ্ধাচরণ করেছিল। একথা ঠিক, সিরাজের অমাত্যরা সিরাজের ওপর খুব আস্থাবান ছিল না। তাদের ওপরে সিরাজের আস্থা না থাকার কারণও তারাই সিরাজ নয়। উপরন্তু সিরাজের কোনোদিনই তার কোনো অমাত্যের স্বার্থহানি করেননি। তথাপি সিরাজের অমাত্যরা ঘসেটি রাজবল্লভের চক্রান্ত জালে ধীরে ধীরে জড়িত হয়ে পড়েছে। ইংরেজদের সাহায্য লাভ করে চক্রান্তকারীরা সিরাজের সর্বনাশ করেছে, বাংলা সর্বনাশ করেছে, তথা সমগ্র ভারতে সর্বনাশ করেছে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করবে। আর তোমরা অবশ্যই লাইকও করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।